সেই ধ্বংসের জন্য। আমি যদি একটু ইতিহাস দেখি, 1960 সালে আমেরিকায় একটি আন্দোলন হয়, যে আন্দোলনটি হয়েছিল যে স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষার জন্য। এই আন্দোলনের ফলে 1969 সালে সেনেটর গেরাল্ড নেলসন প্রথম একটা আইডিয়া ভাবেন যে এর জন্য আমাদের কিছু করার দরকার আছে, সেটা কিভাবে করা যায় যাতে আমাদের এই সচেতনতা বৃদ্ধি হয়। তারপর উনি ডেনিস হেয়েসের সঙ্গে প্রথম 1970 সালের 22শে এপ্রিল এই আর্থ ডে হিসেবে দিনটিকে পালন করেন, যার মূল উদ্দেশ্য আমাদের মধ্যে অ্যাওয়ারনেস বৃদ্ধি, যাতে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি। এবং জানা যায় যে 1970 সালের এই দিনটিতে গোটা আমেরিকা জুড়ে প্রায় কয়েক লক্ষ লোক র্যালিতে অংশগ্রহণ করেন এবং নানান ধরনের প্রোগ্রাম হয়। এবং আজকের দিনে আমি 190টির বেশি দেশ এই দিনটিতে পালন করছে, যেটা আমরা আজ এখানে পালন করছি তারই একটা অংশ হিসেবে, যে পালন থেকে আমরা আমাদের স্যার বললেন পরবর্তী প্রজন্মের জন্য আমরা যদি কিছু করে যেতে পারি। আমার এখানে আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট, সো আমাদের কাছে কি আছে সেইটা আমি একটু ফিজিক্সের দিক থেকে যদি নজর দিই, সেটা আমি একটু নজর দেব। আর এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার অনেক উপায় আছে। সেই উপায়ের যেটি একটি স্যার বললেন যে গাছ লাগানো একটি উপায়, তেমনি এনভায়রনমেন্ট যাতে নষ্ট না হয় তারও অনেক উপায় আছে, যেটা আমি কিছুটা আমার স্লাইডে দেখানোর চেষ্টা করব। এখানে উই হ্যাভ মেড দ্য এনিমি অ্যান্ড হি ইজ আস, দ্যাট ওয়ার্ল্ড কেলিস পোস্টার ফর দ্য ফার্স্ট আর্থ ডে। 1970 সালে যখন আর্থ ডে সেলিব্রেট হয়, ওয়ার্ল্ড কেলি এই কার্টুনটি তৈরি করেছিলেন এবং লিখেছিলেন যে আমাদের প্রথম এনিমি কারা, সেটা আমরা হিউম্যান বিইং, আমাদের এই সমগ্র জাতির সবচেয়ে বেশি শত্রু। এর ডিপলি মিনিং আছে, যে মিনিংটা আমরা পরের স্লাইডগুলো দেখতে পাবো। দেখি কাজ করবে না? আমরা যদি 21 শতকের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মূল অংশ পপুলেশন দ্য ড্রাইভার, মানে আমাদের এই যে সমাজ ধ্বংসের প্রথম কারণ সেটা হচ্ছে আমাদের সংখ্যা বৃদ্ধি। আমরা যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমি দেখাবো পরের স্লাইডে যে জনসংখ্যা কি হারে বাড়ছে। ফলে এই জনসংখ্যা বৃদ্ধির জন্য আমাদের সব কিছুতে এফেক্ট করছে। মিনারেলস, আমরা প্রচুর পরিমাণে মিনারেল আমাদের আর্থ থেকে নিয়ে নিচ্ছি। আমাদের ফুড প্রোডাকশন, অনেক লার্জ অ্যামাউন্ট ফুড প্রোডাকশন বাড়াতে হচ্ছে। টেররিজম, অবভিয়াসলি হিউম্যান বিইং এর মধ্যে টেররিজম পার্ট অনেক বেড়ে যাচ্ছে। ওয়াটার রিসোর্স কমে যাচ্ছে। আমরা শুধুমাত্র পুরুলিয়ার জন্য যদি ভাবি, শুধুমাত্র পুরুলিয়া এইটুকু টাউনের মধ্যে আমরা যদি দেখি, যারা পুরুলিয়ায় অনেক দিন ধরে আছেন তারা জানবেন যে আজ থেকে 40 বছর আগে যতগুলো ওয়াটার কন্টেনার ছিল, এখন সেই ওয়াটার কন্টেনারগুলো তার মেবি 30 to 40% হয়ে গেছে, 60% ডিক্রিজ করে গেছে। অ্যানাদার 40 ইয়ার্সে সেটা হয়তো 5 to 10% নেমে আসবে। এনার্জি সিকিউরিটি অ্যান্ড সাপ্লাই, আমরা লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি ডেলি কনজিউম করছি এবং এই এনার্জি কনজামশনও আমাদের হাইলি বেড়ে যাচ্ছে। অবভিয়াসলি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা বড় চ্যালেঞ্জ। স্বাভাবিকভাবে এতগুলো এফেক্টের পরে ইকোসিস্টেম, আমরা সব কিছুতেই এই এনভায়রনমেন্টাল ইকোসিস্টেমটাকে ধ্বংস করছি।
যার ফলে আমাদের ক্লাইমেট হিউজ চেঞ্জ হচ্ছে। ওকে, আমি কিছু স্লাইড স্কিপ করছি কারণ অনেকটা বলতে হবে বলে। আমরা যখন প্রথম দেখি আমাদের প্ল্যানেট কিন্তু কি ছিল, একটা ফুল অফ এনার্জি কমপ্লিট, তারপরে আস্তে আস্তে সেই প্ল্যানেটটা ঠান্ডা হয়ে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিইংও সেই রকম ভাবে ডেভেলপ হয়েছে। প্রথম হিউম্যান হোমোসেপিয়েন্স এইরকম ছিল, আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। টোটাল পপুলেশন ওয়ার্ল্ড ইন বিলিয়ন্স, আমি জাস্ট এখানে 1950-তে যে পপুলেশন ছিল নিয়ার অ্যাবাউট 2.5 to 2.6 বিলিয়ন, আজকে আমি 2020-তে এসে ইট ইজ মোর দ্যান 8 বিলিয়নস টোটাল অল ওভার দ্য ওয়ার্ল্ড পপুলেশন। আমি যদি এই রেটে ইনক্রিজ করি, ইট উইল ইনক্রিজ 2100-এ নিয়ার অ্যাবাউট 15 বিলিয়ন, মানে 2100 সালে এটা ডবল হয়ে যাবে। যদি এটা কমে বা এইরকম রিজিয়নে থাকে তাহলেও আমরা হয়তো সার্ভাইভেবল, মানে অনেক দিন মানুষ জগৎ বেশি সার্ভাইভ করবে, মানুষ হিউম্যান বিং। নেক্সট দ্য থিং ইজ রাইজিং অফ মিডল ক্লাস। এটা হচ্ছে ওয়ান অফ দ্য কি ফর দ্য এনার্জি। আমি এনার্জি টার্মেই সব কিছু বলবো যে আমরা কি অ্যামাউন্ট অফ এনার্জি কনজিউম করছি। যত মিডল ক্লাস রাইজ করছে তত এনার্জিটা আমাদের অনেক কনজাম্পশনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। 1820 সালে যদি এনার্জি দেখি ইন এক্সাজুলস পার ইয়ার নিয়ার অ্যাবাউট সাম 10 to the power 14 ওয়াটের কাছাকাছি। এইখানে যদি আমি দেখি প্রায় 20 থেকে 22 ছিল, আজকে সেটা 2000 সালের পরে এটা এখন সেটা 600 হয়ে গেছে, ফলে নিয়ার অ্যাবাউট 500 প্লাস। আমি যদি আজকে দেখি টোটাল 620 এক্সাজুল, আজকে এটা 2023 এনার্জি স্ট্যাটাস, যেখানে আমরা টোটাল 620 এক্সাজুল ইউজ করছি। ইজ ইট সাম 10 to the power 4 টেরাওয়াট। ওকে, আমরা নিড মোর এফিশিয়েন্ট এনার্জি টু ইউজ। তাহলে আমাদের এই যে এনার্জি ইউজ হচ্ছে বেশিরভাগই আমাদের কোল, ন্যাচারাল গ্যাস আর অয়েল, এই তিনটে আমাদের এনার্জিটা বেশিরভাগ ইউজ হচ্ছে। এই তিনটে আমরা যখন দেখব কোল আর অয়েল, তার ফলে আমাদের কি অ্যামাউন্ট কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হচ্ছে। বাকি নিউক্লিয়ার, হাইড্রো আর আদার রিনিউয়েবল, যেগুলো আমরা যেমন সোলার এনার্জি রিনিউয়েবল সোর্স, বায়োগ্যাস রিনিউয়েবল সোর্স, সেগুলোর থেকে আমরা পাচ্ছি। তাহলে এটা যদি দেখি আমাদের কাছে এইটা একটা বড় থ্রেট, কারণ কোল, অয়েল আর ন্যাচারাল গ্যাস এগুলো কিন্তু কমে আসছে, এগুলো কিন্তু বাড়বে না, কারণ আর্থের মধ্যে যেটা আছে আমরা এইগুলো কয়েক হাজার হাজার বছর ধরে আর্থের মধ্যে তৈরি হয়েছে। হঠাৎ করে কিন্তু 100 বছর বা 200 বছরে নতুন করে এই জিনিসগুলো তৈরি হয়ে যাবে না। ন্যাচারাল ওয়েতে এইগুলো তৈরি হয়েছে কয়েক হাজার হাজার বছর ধরে। তাহলে আমরা 100 বছর 200 বছরের মধ্যে আজকে 100 বছরে যতটা কোল আমরা ইউজ করে নিলাম, সামনের 100 বছরে ততটা কোল কিন্তু আর্থ প্রোডাকশন করতে পারবে না, তার কয়েক হাজার বছর লাগবে ওই প্রোডাকশনটা করতে। সো গ্লোবাল এনার্জি কনজাম্পশন আমি স্কিপ করছি। ফলে কি হচ্ছে, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অফ ফসিল ফুয়েল বেসড অন পাওয়ার প্ল্যান্ট, ফলে জেনারেটিং ডেলিভারেটিং পলিউশন। এই যে আমরা ফসিল ফুয়েলগুলো ইউজ করছি, কার্বন, অয়েল, ন্যাচারাল গ্যাস, কোল, তার জন্য প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, ড্রাইভিং পোটেনশিয়াল ক্যাটাস্ট্রফিক অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। এই যে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, যার প্রথম আর প্রধান কারণ এই কার্বন ডাইঅক্সাইড এমিশন। বলে আমরা যত ডেভেলপ করছি তত কার্বন ডাইঅক্সাইড এমিশন তত বেড়ে যাচ্ছে। রাইজ ইন গ্লোবাল মিন টেম্পারেচার, আমাদের গ্লোবাল টেম্পারেচার রাইজ করছে, অ্যান্ড রাইজ ইন সি লেভেল, এই তিনটেই আমাদের কাছে বড় থ্রেট। যার কার্বন ডাইঅক্সাইড এমিশনের অল্প কিছু সলিউশন হচ্ছে কি, আমরা
গাছ লাগালে কার্বন ডাইঅক্সাইড এমিশনটা কম করতে পারি, গ্লোবাল টেম্পারেচারটাও কম তো আমরা করতে পারবো না, ঠিক আছে, আমরা অ্যাটলিস্ট এই যে পিকটা উঠেছে এই পিকটাকে কিছুটা কম করতে পারি, রাইজিংটা রেট অফ রাইজিংটা কম করতে পারি। রাইজিং কিন্তু কম করার হাতে আমাদের আর কোনোভাবেই নেই, ওকে। কারণ আমাকে যদি বলে যে এখন হেঁটে হেঁটে আমাকে এখান থেকে ইউনিভার্সিটি যেতে হবে, আমি সেটা পারবো না, ঠিক আছে। আমাকে কি করে যেতে হবে, আমাকে বাই বাইক বা বাই কারই আমাকে ইউনিভার্সিটি যেতে হবে। এখন যেমন আমরা বসে আছি এই ঘরে, আমাকে যদি বলে আমরা সবাই এই এসি রুমে না বসে এখানে 6টা এসি চলছে, হাউ মাচ পাওয়ার উই আর কনজিউমিং, আমাকে যদি বলে এখন এই 6টা এসি বন্ধ করে আমরা এখানে শুধুমাত্র মাইক্রোফোন ছাড়া ঘরে পাখা লাইট জ্বলবে না আমরা লেকচার দেবো, সেটাও আমাদের পক্ষে আর সম্ভব নয়। আমরা সেই জায়গা থেকে অলরেডি আজকের জায়গায় রিচ করে গেছি, ফলে আমাদের ফিরে যাওয়া কিন্তু আর সম্ভব নয়, কিন্তু আমরা কম করতে পারি। সো লিমিটেড রিসোর্স অফ ফসিল ফুয়েল, যেটা আমি বললাম আমাদের কাছে ফসিল ফুয়েলটা খুব লিমিটেড। এই সৌদি একজন লোক ছিলেন, যিনি বলেছিলেন মাই ফাদার রোড এ ক্যামেল, আমার বাবা ঘোড়ায় চড়তো, ঘোড়া না ক্যামেলে চড়তো, উট। আই ড্রাইভ এ কার, আমি একটা কার ড্রাইভ করি। মাই সন ফ্লাইজ এ প্লেন, আমার ছেলে একটা প্লেনে চড়বে। হিজ সন উইল রাইড এ ক্যামেল, কারণ বাকি জায়গাগুলো আমাদের শেষ হয়ে যাবে। সো ইজ দিস ট্রু? সো দ্যাট ইজ দ্য সিনারিও, যে আজকে আমরা যেটা ভাবছি সেটা পরে এই সিচুয়েশনটা, যে আফটার থার্ড জেনারেশন এগেন উই হ্যাভ টু ব্যাক টু আওয়ার ওন প্লেস। তো এই জায়গা থেকে আমাদেরকে, আমার কাছে কিছু ছবি আছে যে আমরা গ্লোবাল টেম্পারেচারের যদি দেখি, যে আলাস্কার গ্লেশিয়ার সেম আগস্ট 1941, আগস্ট 2004, সেম টাইম, এরকম নয় যে একটা আগস্টের ছবি আর একটা জানুয়ারির ছবি, তাহলে কিন্তু জানুয়ারিতে কিন্তু এটা হয়তো এরকমই হয়ে যাবে, বাট আগস্টের সিচুয়েশনটা আলাদা। তারপরে 1941-এ আগস্টেও কিন্তু এই গ্লেশিয়ারটা পুরোপুরি বরফে ঢাকা থাকতো। আজকে 2004 এর ছবি, আমি 2024 এর ছবি পাইনি এক্স্যাক্ট ওই পজিশনের ছবিটা, ঠিক আছে, আমার কাছে এটাই ছিল। সো এই হচ্ছে সিচুয়েশন আমাদের। হিমালয়ান গ্লেশিয়ার ঠিক একই রকম ভাবে 1978 and 2004, ফলে এখানে একটা লেক তৈরি হয়ে গেছে। ফলে আমি যদি দেখি আজ থেকে 100 বছর আগে আমাদের এখন অনেক লেক আছে হিমালয়ে, যে লেকগুলো জল আছে, যখন ঠান্ডা হয় তখন কিন্তু বরফ জমে যায়, বাট 100 বছর আগে ওটা থ্রু আউট দ্য ইয়ার ওখানে বরফই থাকে। So many people find it hard to grasp the significance of such seemingly small temperature change, given that temperatures can differ from one day to the next day by 10 degrees. But there is a huge difference between daily fluctuations and global average sustained year on year. এখানে একটা ছোট ডিফারেন্স, যেটা যে আজকের কালকের টেম্পারেচার, বিশেষ করে আমি যদি দেখি পরশু দিনের টেম্পারেচার যা ছিল, আজকের টেম্পারেচার কিন্তু 5 to 6 ডিগ্রি বেড়ে গেছে। That is not the temperature, global temperature change. That is total average day change. Maybe up 5 years, 10 years এর average temperature টা কতটা চেঞ্জ হচ্ছে সেটা। So the difference of average global temperature between today and the depth of the last ice age is only around 5 degrees centigrade. মানে আমি যদি ice age থেকে আজকের চেঞ্জ দেখি সেটা মাত্র 5 ডিগ্রি, কিন্তু পরশু দিনের থেকে আজকে চেঞ্জ 5 ডিগ্রি। সো দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। উপসালা গ্লেশিয়ার 1928-এ পুরোটা এরকম বরফ ছিল। 2004-এ এই সিচুয়েশন। সো আমরা যদি গ্লোবাল টেম্পারেচার দেখি, গ্লোবাল টেম্পারেচার কিন্তু এই 0 ডিগ্রি থেকে 8 ডিগ্রি, আমি যদি এই 8 ডিগ্রি ডিফারেন্স গ্লোবাল টেম্পারেচার চেঞ্জ হচ্ছে ইন 4 লাখ ইয়ার্স,
4 লাখ বছরে কিন্তু 8 ডিগ্রি গ্লোবাল টেম্পারেচার চেঞ্জ হয়েছে। বাট আমরা যদি এখনো দেখি 0.5 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ, হিউজ অ্যামাউন্ট অফ মানে প্রচুর বরফ গ্লেশিয়ারগুলোর থেকে জল হয়ে যাচ্ছে বরফটা, ঠিক আছে। সি লেভেল যদি দেখি, সি লেভেল ইনক্রিজ করছে -100 থেকে এই লেভেল। এর ফলে কি হচ্ছে, সি লেভেল ইনক্রিজ করছে, যেটা আমাদের এক্সপেকটেশন এই সি লেভেল ইনক্রিজ করার জন্য বিশেষ করে আমাদের স্টেটের মধ্যে কলকাতা কিন্তু আন্ডার থ্রেট। আমার যদি সি লেভেল এটা মিলিমিটারে 100 থেকে 150, যদি 150 মিলিমিটার 10 মিলিমিটারও 20 মিলিমিটার ইনক্রিজ করে, তাহলে আমাদের ওই সুন্দরবনে অনেকগুলো আইল্যান্ড যেগুলো জলের তলায় চলে যাবে। আমি যদি কার্বন ডাইঅক্সাইড এমিশন দেখি আমাদের এখনকার সিচুয়েশনে, লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড এমিশন আগে ইউএসএ ছিল, এখন সেটা দখল করে নিয়েছে চায়না, লার্জ অ্যামাউন্ট অফ এমিশন। বাট ইন্ডিয়া এটা পার ক্যাপিটা পার পার্সন ইন্ডিয়াতে কম, বাট নাম্বার অফ পিপল ইন্ডিয়াতে বেশি। চায়না দেখি নাম্বার অফ পিপলও বেশি, পার পার্সনও বেশি, ফলে কার্বন ডাইঅক্সাইড এমিশন পার পার্সন চায়না অনেক বেশি, ইউএসএ ইন্ডিয়া আগে ছিল ইউএসএ নাম্বার 1, বাট ইউএসএ দে আর চেঞ্জিং ফাস্ট, তারা কি অনেক ফাস্ট এটাকে চেঞ্জ করছে, ফলে তাদের এই রাইজিং রেটটা এখন একটু কম আছে। এটা 15 কান্ট্রিজ উইথ লার্জেস্ট টোটাল এমিশন, এই 15টা আমাদের গোটা বিশ্বে এই 15টা যারা সব থেকে বেশি অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে। ফলে এক্সপেকটেশন আমাদের কার্বন ডাইঅক্সাইড রিলিজ, আমি যদি 1990 থেকে 2100 সালে অনেক বেড়ে যাবে, মেবি মোর দ্যান 5 to 6 টাইমস ইনক্রিজ করবে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া। ফলে এই বেড়ে যাওয়াটাকে আমাকে কমানোর চেষ্টা করতে হবে, বাট এটা আমাদের কাছে খুব হার্ড। ফলে ফার্স্ট এই যে অয়েল প্রোডাকশন হ্যাজ ফার্স্ট ইটস টিপিং পয়েন্ট মানে আমাদের অল ওভার ওয়ার্ল্ডে যতটা অ্যামাউন্ট অয়েল তৈরি দরকার, আগে কি ছিল, যতটা অ্যামাউন্ট দরকার ছিল তার থেকে বেশি অয়েল প্রোডাকশন হতো। এখন যতটা অ্যামাউন্ট আমাদের দরকার তার থেকে অয়েল প্রোডাকশনটা কমে যাচ্ছে, কারণ আর নতুন অয়েল রিফাইনারি তৈরি হচ্ছে না, ফলে আমাদের অয়েল প্রোডাকশনটা কমে যাচ্ছে। ফলে অয়েলের উপর, অয়েল আর কোলের উপর যে নির্ভরতা, সেটা আমাদেরকে কমিয়ে দিতে হবে। সো আমি এইগুলো স্কিপ করছি। এটা গ্রিনল্যান্ডের সামারের স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। So the impact of rise around 2 to 3 degree in global average temperature are many serious, and they fall disproportionately in the inhabitants, human and non-human, of developing country. মানে 2 to 3 degree centigrade যদি এই গ্লোবাল টেম্পারেচার রাইজ করে, তাহলে অনেক কান্ট্রি আছে যে কান্ট্রিগুলো জলের তলায় চলে যাবে, এবং মেজর সিটি লন্ডন, সাংহাই, নিউ ইয়র্ক, টোকিও, এরা সবাই জলের তলায় চলে যাবে, ইনক্লুডিং ক্যালকাটা। লো লাইন আইল্যান্ড কান্ট্রি যারা আছে তারা সবাই জলের তলায় চলে যাবে। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা যে এই যে চায়না, এই বর্ডারটা কিন্তু অনেকটা বেশি ছিল, সি রাইজ এটা অনেকটা বেশি ছিল, ফলে সি লেভেল বিটুইন meltdown may indeed cause increase of the sea level between 7 to 15 meters, মানে 7 থেকে 15 মিটার পর্যন্ত সি লেভেল রাইজ করবে। আমরা যদি ক্যালকাটার হাইট দেখি, ক্যালকাটার মিন হাইট আই থিঙ্ক 8 মিটার, 7 or 8 মিটার। সো যদি 7 to 15 মিটার আসে, পুরো ক্যালকাটা টোটাল ক্যালকাটাটা জলে চলে যাবে।
ওকে, বাট পুরুলিয়ার এটা অনেক বেশি। পুরুলিয়া ইট ইজ অ্যারাউন্ড 300 আই থিঙ্ক ফ্রম সি লেভেল। ওকে, so during the last decade average earthquake also increased, মানে লার্জ অ্যামাউন্ট অফ আর্থকোয়েক ইনক্রিজ হচ্ছে, কারণ ওই আমাদের নিচে যেগুলো আছে সেগুলোকে আমরা সব চেঞ্জ করছি। So average rate of earthquakes may be well due to the climate change. এখন আগে আর্থকোয়েক খুব কম হতো, এখন আর্থকোয়েক কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক। ওকে, এই আজকের দিনের জন্য এই যেটা হয়েছে এই আর্থ ডের জন্য কিন্তু প্রত্যেকটা দেশ তাদের পলিসিগতভাবে অনেক চেঞ্জ করেছে যে এই জিনিস পলিসি থাকা উচিত। যেমন আমাদের দেশে একটা পলিসি আছে যে গাড়ি 15 বছরের বেশি হলে সেই গাড়িটাকে আর ইউজ করা যাবে না, ডিউ টু কার্বন ডাইঅক্সাইড এমিশন তার থেকে বেশি হয়ে যায়। আগে কিন্তু সেটা ছিল না, আগে একটা গাড়ি 40 বছর 35 বছর চলতো, কোনো অসুবিধা হতো না। এখন কিন্তু অফিসিয়ালি 15 বছর, তারপরে হয়তো 5 বছর কেউ বাড়াতে পারে, আদারওয়াইজ 15 ইয়ার্স। ঠিক আছে? সো রিপাবলিক অফ রানওয়ান্ডা যে গ্রোথ অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স, তাদের হচ্ছে অক্টোবর 2011-এ তাদের একটা ন্যাশনাল অ্যাকশন পলিসি তৈরি করেছে। এখন সব দেশেরই ন্যাশনাল অ্যাকশন পলিসি আছে, যে অ্যাকশন পলিসির মধ্যে দিয়ে আমাদের সিস্টেমগুলো চালু হয়। নেক্সট আমি ছোট করে বলবো, হোয়াট আর দ্য সোর্সেস অফ ক্লিন এনার্জি, যেটা আমাদের ক্ষতি কম করবে, এবং যে অবশ্যই ক্ষতি একদম কম করবে বলা মুশকিল, যে কি ধরনের ক্ষতি সেটা আমরা দেখব, বাট দেয়ার আর সাম